ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব। বাংলায় সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়ার মধ্যে আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। ডু ভার্ব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য প্রয়োজন পড়ে। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি। অক্সিলারি বা হেল্পিং ভার্ব বাংলায় সাহায্যকারী ক্রিয়া। প্রথমে ডেফিনেশনটা পড়ছি। যখন কোনো ভার্ব এবং সেই ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, যখন কোনো ভার্ব বাক্যে কোনো অর্থ প্রকাশ না করে শুধুমাত্র, এগুলো মনে রাখবে, টেন্স, প্যাসিভ ফর্ম, নেগেটিভ, ইন্টারোগেটিভ গঠন করতে ব্যবহার করা হয়, তখন তাকে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বলা হয়। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যে নামেই বলি না কেন, এটা বাক্যে কোনো অর্থ প্রকাশ করে না। অর্থাৎ বাক্যে বি ভার্বের যে ভার্বগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে, তোমরা হ্যাভ ভার্বের যে ভার্বগুলো রয়েছে সেগুলো পাবে, বা ডু ভার্বের যে ভার্বগুলো রয়েছে সেগুলো পাবে, কিন্তু সেগুলোর দেখবে কোনো অর্থ নেই। সেগুলো দিয়ে তুমি বুঝতে পারবে যে সেই বাক্যটি কোন টেন্সে আছে, তার প্যাসিভ ফর্ম কি, অ্যাক্টিভ বা প্যাসিভ, নেগেটিভ ফর্ম কিনা অর্থাৎ নাবোধক কিনা, ইন্টারোগেটিভ ফর্ম কিনা অর্থাৎ প্রশ্নবোধক কিনা। এইগুলো ব্যবহার করার জন্য, এইগুলো প্রকাশ করার জন্যই একমাত্র সাহায্যকারী ক্রিয়ার ব্যবহার হয়। আবার বলে দিচ্ছি, সাহায্যকারী ক্রিয়া কোনো অর্থ প্রকাশ করে না, শুধুমাত্র টেন্স, প্যাসিভ ফর্ম, নাবোধক, প্রশ্নবোধক অর্থ প্রকাশ করার জন্য বাক্যে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে বি ভার্বের মধ্যে কি কি ভার্ব আছে। বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। এগুলো পাবো আমরা বি ভার্বের মধ্যে। একটা কথা বলে দিই, আমরা মডালের মধ্যেও শ্যাল আর উইল পাই, কিন্তু শ্যাল আর উইল সোজাসুজি যেহেতু কোনো অর্থ প্রকাশ করে না, এটাকে ফিউচারের অক্সিলারি হিসাবেই গ্রহণ করতে পারো। হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে তোমাদের মূল অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তো মূল সাহায্যকারী ভার্ব যেগুলো, সেগুলো এখানটা তোমরা পেয়ে গেলে। এখানটা দেখো ডু এর সাথে লেখা রয়েছে ডু, ডাজ, ডিডের অতিরিক্ত সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এটা টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা সবসময় হয় না, অনেক সময় এটাকে নেগেটিভ, কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য এটা বাইরে থেকে আনতে হয়। তো সেই জন্যই এটাকে অতিরিক্ত বলে। অর্থাৎ বাক্যের ব্যবহার সোজাসুজি টেন্সের জন্য নেই, কিন্তু নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য এটা বাইরে থেকে এনে সেই মুহূর্তে নেগেটিভ করা হয় বা ইন্টারোগেটিভ করা হয়, তাই এটাকে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বলে। এবার আছে কিছু মিলিত সাহায্যকারী ভার্ব। চলো, মিলিত সাহায্যকারী ভার্ব অর্থাৎ এখানে যে সাহায্যকারী ভার্বগুলো তোমরা পেলে, এগুলোই একটার সাথে আরেকটা জুড়ে একটা নতুন সাহায্যকারী ভার্ব তৈরি হচ্ছে, সেগুলোকে বলছি মিলিত সাহায্যকারী ভার্ব। এবার চলো সেগুলোকে দেখে নিই। মিলিত সাহায্যকারী ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর এই যে নীলকালিতে যেগুলো লেখা, এগুলো মূলত প্যাসিভ ফর্মে ব্যবহার হয়, সেই জন্য এগুলোকে নীলকালিতে লেখা। এখানে যেগুলো প্রথমে যেগুলো বললাম সেগুলোও প্যাসিভে ব্যবহার হয়, কিন্তু সেগুলো অ্যাক্টিভেও ব্যবহার হয়। তো এগুলো যেহেতু শুধুমাত্র প্যাসিভে ব্যবহার হয়, তাই এগুলো নীলকালিতে লেখা। অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, শ্যাল বি বিং, উইল বি বিং, এইগুলো। অতএব এবার দেখো মোট সাহায্যকারী ভার্ব যতগুলো আছে এখানটা তোমরা সবগুলো পেয়ে যাচ্ছ। প্রথমে বি ভার্বের কিছু রয়েছে, তারপর রয়েছে হ্যাভ ভার্ব, তারপর রয়েছে ডু ভার্ব, এবং এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সাথে শ্যাল, উইল বা শুধু শ্যাল যোগ হয়ে এই অতিরিক্ত তোমরা সাহায্যকারী ভার্বগুলোকে পেয়ে যাচ্ছ, যেগুলো বিভিন্ন টেন্সে, বিভিন্ন প্যাসিভ ফর্মে এগুলোর ব্যবহার হয়। এবার চলো আমরা বি ভার্বের এক্সাম্পলগুলো দেখে নিই। এবার তোমাদের লক্ষ্য করার মতন বিষয় হলো যে দেখবে যে বি ভার্বগুলো যেখানে ব্যবহার হচ্ছে, এটা শুধুমাত্র টেন্সকে নির্দেশ করছে এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য এগুলো ব্যবহার হচ্ছে। এছাড়া বাক্যে এর কোনো ভূমিকা নেই। কিছু ক্ষেত্রে বলতে সাবজেক্ট,
সিঙ্গুলার, প্লুরাল বা কোন রকম সাবজেক্ট আছে তার জন্য নির্ধারিত কিছু বি ভার্ব বসছে। যেমন আই অ্যাম রাইটিং, এখানে আমি লিখছি। খেয়াল করে দেখো, আই এর জন্য আমি, লিখছির জন্য রাইটিং, এখানে অ্যামের কোনো অর্থ নেই। কিন্তু আই অ্যাম রাইটিং, এটা এই অ্যামটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার হচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখো, অ্যাম এই শব্দটির কোনো অর্থ নেই, শুধুমাত্র অ্যাম এবং এখানে আইএনজি, এটা মিলিত প্রয়োগে এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি লিখছি, আমি লিখি, আমি লিখেছি, লিখেছিলাম তেমন কিছু না, আমি লিখছি, বা সাধু ভাষায় আমি লিখিতেছি। তো এই ব্যাপারটা এখানে পরিষ্কার হচ্ছে। অর্থাৎ এই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলোর কাজই হচ্ছে টেন্সকে নির্দেশ করা। তারপরটা দেখো, হি ইজ নট প্লেয়িং, সে খেলছে না। এখানটায় আমরা শুধু শুধু তো নট বসাতে পারি না, নট বসানোর আগে একটা ভার্বের প্রয়োজন পড়ে, অক্সিলারি ভার্বের। তো সেই অক্সিলারি ভার্বটা এখানটায় হি ইজ এর পর এখানে বসানো হলো। এটা ইজটা নেগেটিভ করার জন্য ব্যবহার হলো, এবং এটা যে কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ টেন্স এবং নেগেটিভ এই দুটোই প্রকাশ পাচ্ছে, নেগেটিভিটি দুটোই প্রকাশ পাচ্ছে এই ইজ এর মাধ্যমে, ইজ বা ইজ নটের মাধ্যমে। এখানে বলে দিই যে এম ইজ আর, আই এর সাথে এম বসে, যে কোনো একটি জিনিসের সাথে ইজ বসে, ইউ এর সাথে আর বসে, আর সমস্ত বহুবচনের সাথেই আর বসে। এবার খেয়াল করে দেখো, আর দে রিডিং, তারা কি পড়ছে। এক্ষেত্রে আরটাকে আমি বাক্যের প্রথমে ব্যবহার করে, সাবজেক্টের আগে ব্যবহার করে এটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করা হয়েছে। অর্থাৎ এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আরটার ব্যবহার হয়েছে। আরটার এই প্রয়োগের মাধ্যমেই তুমি বুঝতে পারছো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেটাও এই আরই নির্দেশ করছে। আরেকটা দিক দিয়ে বলছি, তারা কি পড়ছে, এখানটায় তারা পড়ছে এই দুটোর অর্থ তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু আর এর মূলত কোনো অর্থ নেই। এইভাবে দেখবে হেল্পিং ভার্বের যত ব্যবহার রয়েছে তাদের কোনো অর্থ নেই, শুধুমাত্র তারা টেন্স, সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য, প্যাসিভ করার জন্য এগুলোর ব্যবহার হচ্ছে। আর্নট ইউ ড্রয়িং বা আর ইউ নট ড্রয়িং, তুমি কি আঁকছো না। এখানে খেয়াল করে দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার নট আছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ দুটোই করার জন্য আমাদের এই আর এর প্রয়োজনটা পড়লো, কারণ আর এর পর আমাদের নট বসাতে হলো এবং আরটাকে সাবজেক্টের আগে বসাতে হলো। এই দুটো কাজই এই সম্পন্ন হয়েছে এই আর এর দ্বারা। তার সাথে এই আরটা আবার টেন্সকেও নির্ধারণ করছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তুমি কি আঁকছো না, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তারপর দেখো, হি ওয়াজ স্লিপিং, সমস্ত কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু এই বি ভার্বের ব্যবহার রয়েছে। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এই ওয়াজের কোনো অর্থ নেই, সে ঘুমাচ্ছিল, সে ঘুমাচ্ছিল। দে ওয়ার নট প্লেয়িং, এখানে প্রত্যেকটা বি ভার্বেরই ব্যবহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা নেগেটিভ করার জন্য দেখো ওয়ারের পর নটের ব্যবহার হলো। দে ওয়ার নট প্লেয়িং, তারা খেলছিল না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ারের সাথে ওয়ার দিয়ে নির্দেশ করছে, এবং ওয়ারের পর আমরা নট বসিয়ে এটাকে নেগেটিভ করতে পারছি, অর্থাৎ ওয়ারটা নেগেটিভ করার জন্য ব্যবহার হলো। তারপরে আসছে ওয়াজ শি সিঙ্গিং, সে কি গান গাইছিল। এখানে খেয়াল করে দেখো, এই ওয়াজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে, সাথে ওয়াজটা বাক্যের শুরুতে বা সাবজেক্টের পূর্বে বসে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে। তো এই ওয়াজের কোনো অর্থ নেই, সে গাইছিল, সেটাকেই পাস্ট কন্টিনিউয়াস এবং ইন্টারোগেটিভ এ দুটোই তৈরি করেছে এই ওয়াজটি। সে কি গান গাইছিল, পাস্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ। আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করছে। শ্যাল বি, উইল বি ফিউচার ইনডেফিনিট টেন্সকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে। শ্যাল বি, উইল বি এবং আইএনজি। যদিও আমরা আজকে টেন্সের ক্লাস করছি না, তো এখানে শ্যাল বির মূলত কোনো অর্থ নেই, শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াসকে নির্দেশ করছে, আমি পড়তে থাকবো। দেখো যে শ্যাল বি, উইল বি এরকম যদি দুটো সাহায্যকারী ভার্ব বা দুইয়ের বেশি সাহায্যকারী ভার্ব থাকে, তবে প্রথম সাহায্যকারী ভার্বের পর নট বসিয়ে আমাদের নেগেটিভ করতে হয়। দে উইল নট বি প্লেয়িং, তারা খেলতে থাকবে না, ফিউচার কন্টিনিউয়াস নেগেটিভ। উইল বি, শ্যাল বি, তার মাঝখানে নটটা বসছে। যদি এখানে সাহায্যকারী ভার্ব দুইয়ের বেশি হতো তবে শুধু প্রথমটার পরেই থাকতো, এরপর আরও হতো। অর্থাৎ যেমন আমরা পরে পেতে পারি উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকলে উইল নট হ্যাভ বিন।
উইল হি বি ওয়ার্কিং, এখানে খেয়াল করে দেখো, এটা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমরা দুটো সাহায্যকারী ভার্বের মধ্যে থেকে একটাকে সাবজেক্টের পূর্বে বসিয়েছি বা বাক্যের শুরুতে বসিয়েছি। উইল হি বি, বিটা পরে বসছে, উইল হি বি ওয়ার্কিং, সে কি কাজ করতে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস, মনে রাখবে সমস্ত বি ভার্বই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় অক্সিলারি ভার্ব হিসাবে। আই হ্যাভ সিন, এখানে হ্যাভটা কোনো অর্থ প্রকাশ করছে না। আমি দেখেছি, আমি অর্থে আই, সিন অর্থে দেখেছি, কিন্তু হ্যাভ দিয়ে এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে এটা, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং আমি দেখেছি। তোমরা দেখছো এখানে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো মূল কোনো অর্থ প্রকাশ করছে না, শুধুমাত্র টেন্সকে নির্দেশ করছে। নেগেটিভ তৈরি করার জন্য দরকার হচ্ছে, ইন্টারোগেটিভ তৈরি করার জন্য এতে দরকার হচ্ছে। এখানে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার শুরু করলাম। আমি দেখেছি, আই হ্যাভ সিন, অর্থাৎ হ্যাভ কোনো অর্থ প্রকাশ করছে না, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করছে। হি হ্যাজ নট ডান, সে করেনি। সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্টে নির্দেশ করছে হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাজটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ করার জন্য এই হ্যাজের প্রয়োজন পড়েছে। এবং এরপর আসছি হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো। এবার হ্যাভটাকে বাক্যের শুরুতে বসাতে হলো প্রশ্নবোধক করার জন্য। ইন্টারোগেটিভ করার জন্য আমাদের অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে বা সাবজেক্টের পূর্বে বসাতে হয় এবং এখানে সেটাই করা হলো। যদি এটাকে আবার ইন্টারোগেটিভের সাথে নেগেটিভ করা হতো তবে হ্যাভের সাথে আমরা নট বসাতাম বা ইউ এর পর নট বসাতাম। যদি হ্যাভের পর বসাতাম তবে হতো হ্যাভন্ট, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি, আর যদি ইউ এর পর বসাতাম তবে পুরো নট বসতো, হ্যাভ ইউ নট সিন, তুমি কি দেখোনি, এমন অর্থ প্রকাশ পেত। এরপর আসি আমরা হ্যাডের ব্যবহারে। আই হ্যাড রিটেন বিফোর ইউ কেম, এটা পাস্ট পারফেক্টের ব্যবহার, তাই এখানে বাক্যের দুটো পার্ট আছে। তুমি আসার আগেই আমি লিখেছিলাম, এই যে তুমি আসার আগেই আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম তুমি আসার আগেই। এখানে এই হ্যাডের কোনো অর্থ নেই, হ্যাড শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স নির্দেশ করার জন্য এটার ব্যবহার হয়েছে। হ্যাডের পর নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হবে, হ্যাডটাকে যদি বাক্যের শুরুতে বসাই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে, এবং হ্যাড নট দিয়ে যদি বাক্যটা শুরু করি হ্যাডন্ট, তবে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথেই হবে। আমরা দেখলাম যে হ্যাভের ব্যবহার, বি ভার্বের ব্যবহার। এবার আমরা আসছি ডু ভার্বের ব্যবহার। তোমরা মনে রাখবে ডু ভার্ব মূলত টেন্স ব্যবহার করার জন্য অক্সিলারি হিসাবে, মানে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ভার্বের ব্যবহার টেন্সের জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য ব্যবহার হয়। আর কিছু ক্ষেত্রে আছে জোর দিয়ে বলার জন্য, সেক্ষেত্রে ডু এর ব্যবহার হয়। যেমন আমি জোর দিয়ে বলছি, আই ডু সে, এরকম আর কি। তো মূলত ডু, ডাজ, ডিড এটা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব, কারণ এটা টেন্স ব্যবহার করার জন্য এটা ব্যবহার হয় না। তিনি জানেন না, হি ডাজ নট নো, হি ডাজ নট নো, এখানে তিনি জানেন না। নট বসানোর জন্য কোনো সাহায্যকারী ভার্বের দরকার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, তো সেই জন্য আমাদের ডাজের ব্যবহার করতে হলো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। তিনি জানেন না, তিনি জানেন না, ডাজের কোনো অর্থ নেই। ডু ইউ প্লে, তুমি কি খেলো, এখানে তুমি কি খেলো, এখানে শুধুমাত্র জিজ্ঞাসা বা ইন্টারোগেটিভ করার জন্য ডুটাকে আনতে হলো, থার্ড পারসন সিঙ্গুলার নয় বলে ডু এর ব্যবহার হলো। প্রেজেন্ট ইনডেফিনিট এবং এটা ইন্টারোগেটিভ। আমরা ইনডেফিনিট বলছি যেগুলো, সেগুলোকে সিম্পল প্রেজেন্টও আরেকটা নাম। হি ডিড নট কাম, তিনি আসেননি। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা ডু বা ডাজের ব্যবহার করব, এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডিডের ব্যবহার করব। তিনি আসেননি, পাস্ট ইনডেফিনিট। ডিড ইউ সি মি, তুমি কি আমাকে দেখেছিলে। ইন্টারোগেটিভ করার জন্য এই ডিডটাই শুরুতে বসাতে হলো, অর্থাৎ ডিড ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ করছি, তুমি কি আমাকে দেখেছিলে, পাস্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং সাথে পাস্ট ইনডেফিনিট। ডিডন্ট শুধুমাত্র নটটাকে বসানোর জন্য, ইন্টারোগেটিভ করার জন্য এই ডিডের ব্যবহার হয়েছে, অর্থাৎ ডু, ডাজ, ডিড নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে এর ব্যবহার হয়। এরপরে আসছি হ্যাভের একটা স্পেশাল ব্যবহার। যদি কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বোঝায়, সেগুলোকে ইংরেজিতে পজিটিভ ভার্ব বলে, তো সেই পজিটিভ সেন্সে আমরা হ্যাভের ব্যবহার পাই, সেখানে আমরা গেটের ব্যবহারও পাই। তো হ্যাভের ব্যবহারটা যদি সেখানে পাই, সেখানে এইভাবে হয়, আই হ্যাভ
সেটা একটা হ্যাডও হতে পারে, যদি অতীত নির্দেশ করে। আই হ্যাড ইট ডান বাই হিম, আমি তাকে দিয়ে এটা করিয়েছি। তাকে দিয়ে করিয়েছি এটা নির্দেশ করতে আই হ্যাভ ইট ডান বাই হিম। এটা পজিটিভ সেন্স, অর্থাৎ করিয়ে নেওয়া, যেটাকেই বলে পজিটিভ ভার্ব, করিয়ে নেওয়া অর্থে। এছাড়া আছে হ্যাভিং এর ব্যবহার, যেটা পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাভিং। যেমন কাজটি করে আমি স্কুলে গিয়েছিলাম, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু স্কুল। তো এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমি যে ভার্বগুলোর উল্লেখ করলাম, এগুলো সমস্ত ভার্বই তোমরা শ্যাল উইল বাদ দিলে, এই সমস্ত ভার্বই তোমরা শ্যাল উইল বাদ দিয়ে মূল ভার্ব হিসাবেও পাবে, কিন্তু সেটার পরিপ্রেক্ষিত আলাদা। অর্থাৎ যেমন ধরো আই অ্যাম এ স্টুডেন্ট, সেখানে অ্যামটা হচ্ছে মূল ভার্ব। হি হ্যাজ এ ডগ, হ্যাজটা মূল ভার্ব। দে আর প্লেয়ার্স, আরটা মূল ভার্ব। হি উইল বি হিয়ার, উইল বিটা মূল ভার্ব। হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজটা মূল ভার্ব। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না যে অ্যাম ইজ আর সেসব ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব কিনা। অর্থাৎ আই এম এ স্টুডেন্ট, এখানে অ্যামটা অক্সিলারি ভার্ব নয়, এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব। তো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো সব ভার্বগুলোই শ্যাল উইল বাদ দিলে মূল ভার্ব হিসাবেও ব্যবহার হয়। তো সেটার ব্যবহার আলাদা, সেক্ষেত্রে তার নির্দিষ্ট অর্থ থাকে। তো অক্সিলারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে যে আলোচনা আমরা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। আরেকবার বলে দিই যে হেল্পিং ভার্ব বাক্যে কোনো অর্থ প্রকাশ করে না, শুধুমাত্র টেন্স, প্যাসিভ ফর্ম, বাক্যটাকে নেগেটিভ করার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য সেগুলোকে বাক্যে ব্যবহার করা হয়, এবং সেগুলো দেখেই আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিনা। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ এখনই বিদায় নিচ্ছি, বাই।